অন্নপূর্ণা যোজনা সেটা কিন্তু কিছু কিছু মানুষের যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু যোগ্য তারা নিজেরা মনে করছেন, কিন্তু সেক্ষেত্রে তাদের রিজেক্ট বলে লেখা আসছে। দেখুন, একটা সিস্টেমটাকে ভালো করে জেনারেট করতে গেলে একটু সময় লাগে, তো সেই সময় মানুষকে দিতে হবে। আমি আশ্বস্ত করছি 100% মানুষ পাবে যারা অ্যাকচুয়াল এলিজেবল। রাস্তায় গর্ত তৈরি হচ্ছে, বৃষ্টির জলে হবে, গর্ত তৈরি হবে, বৃষ্টিও পড়বে। আর এই গর্তগুলো বহু বছর ধরে গর্ত, এমন নতুন করে গর্ত হয়েছে সেরকম কয়েকটা পুকুরগুলো রীতিমতো ভরাট, মানে কচুরি পানায় ভরে যাচ্ছে। সেই পুকুরগুলোকে যাতে হয়, পুনরুদ্ধার হয় এবং পুকুরগুলোতে কচুরি পানা যাতে হয়, তার জন্য প্রাইভেটলি আমি চেষ্টা করছি। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছে আর একটি নতুন ব্লগ নিয়ে, খুব খুশির খবর নিয়ে। রীতিমতো প্রায় 2 মাস হতে চলেছে নতুন সরকার গঠিত হয়েছে এই পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের যে উন্নয়ন হতে চলেছে তার সাথে রানীগঞ্জ বাদ নেই। রানীগঞ্জে এক একটার পর এক একটা উন্নয়ন, কি উন্নয়ন হচ্ছে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি রানীগঞ্জের বিধায়ক শ্রী পার্থ ঘোষ মহাশয়কে। আমরা আপডেট জেনে নেব এই 2 মাসে রানীগঞ্জে অনেক কিছু পেতে চলেছে। প্রথমেই বলে রাখি, ইনডোর স্টেডিয়াম আপনারা শুনেছেন, কোথায় কি কখন কিভাবে হবে, তার সঙ্গে সঙ্গে আই লাভ রানীগঞ্জ সব কিছুই আরও আমরা জানবো বিস্তারিতভাবে। গৌতমের সাথে এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই, এবং সোজা সাপটা একদম গৌতমের সাথে আপনাকে এই মুহূর্তে প্রচুর মানুষ দেখছেন, এবং বিভিন্ন মানুষের সমস্যা সেগুলো কিন্তু কমেন্টের মাধ্যমে আসে। আজকে আপনি কি বলতে চান রানীগঞ্জ আর কি কি পেতে চলেছে? দেখুন, রানীগঞ্জ আগে যা আমার কথা ছিল সেই অনুযায়ী আমি চেষ্টা করছি। এখনই যে আমি আপনাকে বলবো যে কাজ শুরু করে দিলাম, সব কাজ কমপ্লিট হয়ে গেলে, এরকম কোনো বিষয় নেই। রানীগঞ্জে আপনারা জানেন যে আমি 30 তারিখে মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করে এসেছি, এবং সেখানে মূল বিষয় যেগুলো ছিল সেগুলো আমি ফেসবুকে বলেছি, আপনারাও সেটা নিয়ে নিউজ করেছেন। যেটা হচ্ছে যে রানীগঞ্জ স্টেশনের সম্প্রসারণ, কীভাবে রানীগঞ্জ স্টেশনকে ডেভেলপ করা যায়। রানীগঞ্জের উপর দিয়ে যে 4খানা রাজধানী টাইপ ট্রেন চলে, 2টো রাজধানী, 2টো হচ্ছে আমাদের বন্দে ভারত, এবং একটা হচ্ছে জনশতাব্দী। তো আমি মাননীয় রেলমন্ত্রীকে আমি অনুরোধ করে এসেছি, ইন রাইটিং আমি দিয়ে এসেছি, যে যদি এই ট্রেনগুলোর মধ্যে কোনো ট্রেনকে ন্যূনতম যদি একটা ট্রেনকেও স্টপেজ করানো যায় ডাউন এবং আপে। আর রেলের যে সম্প্রসারণ, যেটা ওটার উপরে কাজ করছেন, অলরেডি একটা ডিপার্টমেন্ট লেগে আছেন। আমরা যারা বিধায়করা চিঠি দিয়েছি মাননীয় রেলমন্ত্রীকে আগেই, নবান্নতে আমাদের প্রোগ্রাম যখন ছিল, তো তার উপরে একটা টিম কাজ করছে কোথায় কোথায় কীভাবে ডেভেলপ করা যায়। লায়েক বাঁধ এবং আমাদের পুরনমহল যে উচ্ছেদ প্রক্রিয়া, আমি লায়েক বাঁধে গিয়েও বলে এসেছিলাম যে আমি 30 তারিখের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম। যদি আমি পেয়ে যাই অ্যাপয়েন্টমেন্ট, আমি 30 তারিখে যাব। আমি নিজে সরজমিনে দিল্লি গেলাম, লায়েক বাঁধ নিয়ে কথা বলে এসেছি। এভিকশনটাকে কীভাবে কী করা যায়, একটা ব্যালেন্স কীভাবে করা যায় যাতে রেলেরও ডেভেলপমেন্ট হয় আর সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, এর একটা প্রক্রিয়া চলছে। উনি মাননীয় রেলমন্ত্রী আশ্বস্ত করেছেন যে হ্যাঁ ঠিক আছে, আমি ব্যাপারটা নিয়ে খতিয়ে দেখছি কীভাবে কী করা যায়। তো এই বিষয়গুলো আছে। এনএসবি রোড যেটা হওয়ার কথা, কিছু রিপেয়ারিং জব হয়েছে আপনারা জানেন, কিন্তু এনএসবি রোডের যে অ্যাজ এ হোল যেটা ডেভেলপমেন্ট, সেটা বর্ষার পরে, মানে আমাদের যেই মনসুন সিজন চলছে, বর্ষার প্রচুর রাস্তায় গর্ত তৈরি হচ্ছে, বৃষ্টির জলে হবে, গর্ত তৈরি হবে, বৃষ্টিও পড়বে। আর এই গর্তগুলো বহু বছর ধরে গর্ত, এমন নতুন করে গর্ত হয়েছে সেরকম ব্যাপার না। তো রাস্তা তো আগে কোনো দিন হয়নি সেভাবে, এনএসবি রোডের উপরে কোনো দিন জোরও দেওয়া হয়নি, তো এনএসবি রোডের উপর জোর দেওয়া হয়েছে কারণ রানীগঞ্জের ওইটাই হচ্ছে লাইফ লাইন। তো ওটা বর্ষার পরে কাজ শুরু হবে এবং সঠিকভাবেই হবে। বহু জায়গায় ড্রেন পরিষ্কার অলরেডি চলছে। যদিও আমি আগের থেকে বলেছিলাম আপনাদেরকে যে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি, আমরা তো সরকারে এসেছি, কিন্তু এটা একটা হচ্ছে পুরো বৃত্ত। এই বৃত্তটা, সার্কেলটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, লোকাল রিপ্রেজেন্টেটিভ যতক্ষণ না বসছে, সেখানে বহু কাজ আছে যেগুলো মিউনিসিপ্যালিটিকে করতে হয়। আর আজকের দিনে মিউনিসিপ্যালিটির ফাংশনটা হচ্ছে পোর, মানে বিকজ অফ নন ফাংশনিং অফ দি কাউন্সিলার্স, বড় চেয়ারম্যান, বা আপনারা পলিটিক্যাল সিনারিওর উপরে বুঝতেই পারছেন কী সিচুয়েশন হয়ে আছে। তো এই বিষয়গুলো আস্তে আস্তে আমি ডেভেলপ করার চেষ্টা করছি। খুব অল্প দিন আমি বিধায়ক হয়েছি, আমি রানীগঞ্জের জন্যে আমি স্পেশালি ফোকাসড করেছি। রানীগঞ্জের জন্যে রেল থেকে আরম্ভ করে রাস্তা, ড্রেন থেকে আরম্ভ করে আমাদের যেসব পুকুরগুলো আছে, বেশ কয়েকটা পুকুরগুলো রীতিমতো ভরাট, মানে কচুরি পানায় ভরে যাচ্ছে। কি উদ্দেশ্যে অসৎ কিছু কয়েকটা পুকুর আছে, যেমন ওই গির্জাপাড়া বা তারও পিছন দিকে যে পুকুরগুলো আছে, সেই পুকুরগুলোকে যাতে হয়, পুনরুদ্ধার হয়, এবং পুকুরগুলোতে কচুরি পানা যাতে হয়, তার জন্য প্রাইভেটলিও আমি চেষ্টা করছি কীভাবে করানো যায়। সবই সরকারকে দিয়ে করানোটা ডিফিকাল্ট অল টাইম।
তার জন্য আমি প্রাইভেটলিও চেষ্টা করছি সেগুলোকে যদি কাউকে রিকোয়েস্ট করে বলে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দেওয়া যায়। আর আপনারা জানেন যে রাজার বাঁধের অলরেডি ওটার ডিপিআর তৈরি হচ্ছে। তো এই ডিপিআর তৈরি হওয়ার সময় লাগবে, কেননা ওটা হিউজ টাকার খরচা আছে এবং এই টাকাটা গভর্নমেন্টকে স্যাংশন করতে হবে। তার জন্য একটা ডিপিআর তৈরি করতে হবে। এই বিষয়গুলো আছে, আস্তে আস্তে ডেভেলপ হবে সবই। আর ডেভেলপমেন্ট তো সরকারিভাবেই আমরা করাবো। সরকারও, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যৌথভাবে ডেভেলপমেন্ট শুরু হয়েছে। তো আপনারা দেখুন 1 বছর পরে এটা আরও ভালো করে বুঝতে পারবেন, এখন টু আর্লি টু সে। এখন যেটা নিয়ে সবাই কিন্তু রীতিমতো ক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সারা পশ্চিমবঙ্গবাসী বলতে গেলে, যে অন্নপূর্ণা যোজনা সেটা কিন্তু কিছু কিছু মানুষের যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু যোগ্য তারা নিজেরা মনে করছেন, কিন্তু সেক্ষেত্রে তাদের রিজেক্ট বলে লেখা আসছে। এই নিয়ে অনেকে মতবিরোধ, অনেক কিছু চলছে, ব্যাপারটা আপনি কিভাবে আলোচনা করবেন? দেখুন, যেভাবে লক্ষ্মী ভাণ্ডারের সিস্টেম ছিল, মানুষ যদি মনে করে যে লক্ষ্মী ভাণ্ডারের সিস্টেমটাই চলবে, তাহলে কিন্তু মানুষ একটু হয়তো আমরা বোঝাতে মানুষকে ভুল করছি। লক্ষ্মী ভাণ্ডার এমন ছিল যে ধরুন রেলের বড় অফিসার বা আমার ওয়াইফ ধরুন যে এত টাকা ইনকাম ট্যাক্স পে করে, বা আমি এত টাকা ইনকাম ট্যাক্স পে করি, যদি অ্যাপ্লাই করতাম লক্ষ্মী ভাণ্ডার পেত। এখন সেভাবে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যাবে না। অন্নপূর্ণা ভাণ্ডার 100% লোক পাবে যারা 100% এলিজেবল। আমি আবার বলছি, কোট আনকোট 100% লোক পাবে যারা 100% এলিজেবল। যেমন দুর্গা, মহিলারও নাম হয় আবার ছেলেরও নাম হয়, এরকম বহু ছেলে দুর্গা নিয়েছে, বহু ছেলে লক্ষ্মী নিয়েছে। ভারতবর্ষের নাগরিক নয় এরকম বহু লোক নিয়েছে। আরে দাদা, টাকাটা তো আপনার আমার ট্যাক্সের টাকা। টাকাটা দেওয়া হচ্ছে যারা অ্যাকচুয়ালি যাদের প্রয়োজন তাদেরকে, ওখান থেকে তাদের ডিস্ট্রেস কন্ডিশনকে জাস্ট একটা সাপোর্ট দেওয়ার জন্যে। তো এটা তো প্রফিট করার জন্য নয়, আর আপনার বিউটি পার্লারে গিয়ে ওখানে আপনার করার জন্য নয়। তো বেশিরভাগ যারা এক সময়ে পেয়েছে, সেই সময় যারা পেয়েছে, যাদের পাওয়া উচিত ছিল না, যেসব পুরুষ মানুষেরও পাওয়া উচিত ছিল না, যেসব দেশীয় নাগরিকদের পাওয়া উচিত ছিল না, তারা কিন্তু একদম স্রেফ ফুর্তি করার জন্য টাকাটাকে ইউজ করেছে। আমি বলছি না সবাই, কিন্তু আজকের দিনে যারা অ্যাকচুয়াল এলিজেবল, 100% এলিজেবল লোকরা 100% পাবে, এবং তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। কারণ বহু মানুষ আমাকে কমপ্লেন করেছে যে আজকে 1 মাস, প্রথম মাসে শুরু হলো, পরের মাসে বন্ধ। আবার বহু মানুষ অ্যাপ্লাই করেছে কিন্তু পায়নি, তারপরের লোক অ্যাপ্লাই করার পর পেয়েছে। দেখুন, একটা সিস্টেমটাকে ভালো করে জেনারেট করতে গেলে একটু সময় লাগে, তো সেই সময় মানুষকে দিতে হবে। আমি আশ্বস্ত করছি 100% মানুষ পাবে যারা অ্যাকচুয়াল এলিজেবল লোক, এবং তাদেরকে এটা ভাবার কোনো কারণ নেই তাদের যে আজকে আমি অ্যাপ্লাই করলাম না, রিজেক্ট হলো, পরবর্তীকালে হবে না, এরকম কোনো ব্যাপার না। একটা শুক্রবারের মধ্যেই যাদের কালকে রিজেক্ট দেখিয়েছে সেটা আবার চেঞ্জ এনকোয়ারি তো হচ্ছে। দেখুন, আজকে আমাদের বিকেলে সন্ধ্যাবেলা 8:30টার সময় এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের মিটিং আছে, সব বিধায়কদের পশ্চিমবঙ্গে। তো আমরা যা যা সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো আমরা তুলে ধরবো ওনার কাছে, এবং উনি মার্গদর্শন করবেন। উনি আমাদের আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী এমনই একটা মুখ্যমন্ত্রী যে সব কর্নার, সোসাইটির সব জায়গা, কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, কী হচ্ছে, সব কিন্তু খবর উনি রেখেছেন। তার কিন্তু খুব ডিপ লেভেলে, খুব মাইক্রো লেভেলে গিয়ে তার এক্সামিনেশন উনি করছেন, এবং আজকে উনি যেটা বার্তা দেবেন, আমার মনে হয় আগামী দিনে এই যে সমস্যা বলুন বা এই যে সঠিকভাবে সবাই পাচ্ছে না বলুন, এটা কিন্তু আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যাবে। এই সিচুয়েশনটা দীর্ঘদিন থাকবে না। তো প্রথম সিস্টেম শুরু হলে একটা লাগে, একটা নতুন গাড়ি কিনলেও সার্ভিসিংয়ের আগে দেখবেন গিয়ার দিলে গিয়ারে আওয়াজ হয়। তো এখনও পর্যন্ত বিজেপির ফার্স্ট সার্ভিসিংই হয়নি। তো একটু সময় দিন, সব কিছু হবে, চিন্তার কোনো কারণ নেই। আই লাভ রানীগঞ্জ, রানীগঞ্জের কোথায় হতে চলেছে? আই লাভ রানীগঞ্জ দেখুন অলরেডি কাজ চলছে, ওটা হচ্ছে একদম পুরো পাঞ্জাবি মোড়ে হচ্ছে, তার সঙ্গে ছোট্ট একটা পার্ক, এবং সেই পার্কটা খুব সুসজ্জিতভাবে হওয়ার কথা এখনও পর্যন্ত আমার মাথায় যেটা আছে। আর তার সাথে সাথে আই লাভ রানীগঞ্জ হবে, সেই জায়গাটা একটু সুন্দরভাবে ডেকোরেশনও করা হবে। দেখুন, একটা সুন্দর একটা পাঞ্জাবি মোড়, এত সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে গেটওয়ে অফ রানীগঞ্জ, হাইওয়ের উপরে। তো এই জায়গাটারও একটু বিউটিফিকেশন হলে ভালো লাগবে। আর কিছু না, দেখুন বিউটিফিকেশন হলে মানুষের মন ভালো থাকে। এখন অনেকে বলতে পারে যে আপনি বিউটিফিকেশন করছেন, এতে মানুষের কী ডেভেলপমেন্ট হচ্ছে। দেখুন, সব কিছুরই পক্ষে বিপক্ষে ব্যাপার আছে, সে মানুষ বলতে পারে। তাতে দেখুন, আমি বলবো না যে তাতে কিছু যায় আসে না। যাদের ধরুন সমস্যা আছে, অভাব আছে, অভিযোগ আছে, তাদের কাছে বিউটিফিকেশনের কোনো ভ্যালু নেই। আর বহু মানুষ চাই যে একটু বিউটিফিকেশন হলে ভালো হয়। তো মিশ্র প্রতিক্রিয়া আছে, আমি চেষ্টা করে দেখছি। দেখুন, একটা বিউটিফিকেশন করে দেওয়া মানে তো অন্য
যে ফেসিলিটি মানুষ পাওয়ার কথা সেটা বন্ধ করে বিউটিফিকেশন করছি না। আমি কেন বলছি এই কথাটা, বিশেষ করে দু একজন আমাকে ফেসবুকে লিখেছেন যে আপনি বিউটিফিকেশনের কথা ভাবছেন, আপনি কেন যেখানে রানিগঞ্জ মানে দেখানো যাচ্ছে যে সবকিছু আছে, কিন্তু অনেক সমস্যা যেগুলো আছে সেই সমস্যাগুলো এটা করলে না করলে ওটা মিটে যাবে, বা এটা করছি বলে এই সমস্যাগুলো আর কোনোদিনই মানে অ্যাড্রেস করা হবে এরকমও ব্যাপার না। সমস্যাটাকে আলাদাভাবে দেখা হচ্ছে, এটাও আলাদাভাবে দেখা হচ্ছে। বিউটিফিকেশন একটা হলে হোক, অসুবিধা কিছু নেই, ভালোই লাগবে মানুষের। আর ইনডোর স্টেডিয়াম যেটা হতে চলেছে এই ব্যাপারে যদি একটু ইনডোর স্টেডিয়ামটা আমি বলি, ইনডোর স্টেডিয়ামটা 2 একর জায়গা লাগবে। আমি 5-6 টাকা স্যাংশন করিয়েছি, লাগবে 2 একর জায়গা, এবং সেই জায়গাটা প্রাইভেট লোক তো কেউ দেবে না ফ্রি অফ কস্টে 2 একর জায়গা, সেটা সরকারি জায়গাই প্রয়োজন। আমি মিউনিসিপ্যালিটি এবং বিডিও আমাদের যিনি আছেন এখানকার রানীগঞ্জ, ওনাকে বলেছি ল্যান্ড দেখার জন্য। আমি অন্ডালের যিনি বিডিও আছেন ওনাকেও বলেছি ল্যান্ড দেখার জন্য। 2 একর জায়গা সঠিক জায়গা, মানে যেখানে করলে মানুষের উপকার হবে। আমি করার মতো করে দিলাম, মানুষ ওখানে পৌঁছতে পারবে না সেরকম না, যেখানে কানেক্টিভিটি ঠিক থাকবে সেরকম একটা জায়গা মানুষ যেন ইউজ করতে পারে, এরকম একটা জায়গা অন্ডাল হোক রানীগঞ্জ হোক যেখানে হবে 2 একর মানে 6 বিঘা সরকারি জায়গা লাগবে। বেসরকারি জায়গা তো হতে পারে, কিন্তু বেসরকারি যদি কেউ বলুক যে আমি বেসরকারি জায়গায় গিফট করছি এবং সঠিক জায়গা আপনি করিয়ে দেন, আমি করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা তো আমার মনে হয় না কেউ অফার করবে। তাই কাছাকাছি 2 একর সরকারি জায়গা বা ভেস্টেড জায়গা, বা যেখানে মানুষের সঠিকভাবে কাজ হবে সেরকম জায়গা যেখানে হবে সেটা সরকারিভাবে তারা ঠিক করছেন, সেখানেই হবে। আর আমার শেষ দুটো প্রশ্ন রয়েছে যে রানীগঞ্জে আপনার রীতিমতো মেট্রো রেল দুর্গাপুর টু আসানসোল একটা সুখবর যে মেট্রো প্রকল্প হতে চলেছে, এক্ষেত্রে রানীগঞ্জের ভবিষ্যৎ আরও কি ভালো হতে চলেছে? মেট্রো রেল, দেখুন মেট্রো রেলটা এখন খুব ইনিশিয়াল স্টেজে কথাবার্তা চলছে। এখান থেকে আবার একটা এক্সামিনেশন করা হচ্ছে যে সার্কুলার রেল টাইপে করা যায় কানেক্টিং টু এনজিপি বা শিলিগুড়ি। তো এই বিষয়গুলো এখনই বলাটা ঠিক হবে না। কিন্তু ধসপ্রবণ এলাকা রানীগঞ্জ, সেক্ষেত্রে বিভিন্ন মানুষ বলা বলি করছে আন্ডারগ্রাউন্ডে কী করে মেট্রো চলবে, যেখানে না মেট্রোর কনসেপ্ট আগে যেটা ছিল, আপনি যদি দেখেন অ্যাকচুয়াল মেট্রো ছিল যখন ব্রিটিশ আমলের যে মেট্রো ছিল বলতে পারেন, সেই মেট্রো কলকাতা ছিল আন্ডারগ্রাউন্ডে। দিল্লির যে অ্যাকচুয়াল মেট্রো ছিল সেটা ছিল আন্ডারগ্রাউন্ডে, কিন্তু এখন মেট্রো তো উপরেই যায় ট্রেনের মতো। তো এখানে আন্ডারগ্রাউন্ডে মেট্রো হবে না, মেট্রো যদি হয় আপনার সার্ফেসেই হবে। আর ট্রেন যেভাবে চলে সেটারই একটা সেপারেট লাইন করে, যেমন কলকাতার যে এক্সটেন্ডেড মেট্রো যেগুলো হয়েছে, দিল্লির যে এক্সটেন্ডেড মেট্রো হয়েছে, সব মেট্রো দেখবেন আপনার ওয়ালপুল ফ্লাইওভার করে হচ্ছে, সেরকমভাবেই কিছু না কিছু চিন্তা করবে। মুম্বাইতেও তাই হয়েছে। তো মেট্রো রেলের ব্যাপারটা এখনই আমি বিস্তারিত কিছু বলতে চাই না, ওটা ইনিশিয়াল এক্সামিনেশন এতে আছে, সিচুয়েশন আপনার স্টেজে আছে। তো সেটা আস্তে আস্তে যখন ডেভেলপ হবে বলবো। একটা আশার বাণী শোনালেন আমাদের রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ মহাশয়। তো রানীগঞ্জবাসী, আপনারা এই ভিডিও দেখলেন, আপনাদের আরও যদি কোনো কিছু জানার থাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, এবং সমস্ত কমেন্টের আবার আমরা নেক্সট একটা সাক্ষাৎকারে সেই আপনাদের কমেন্ট আমি ডিরেক্টলি সোজা সাপটা এই অনুষ্ঠানে আমি পার্থবাবুকে সেইগুলো তুলে ধরবো আপনাদের সমস্যা নিয়ে। আবার আসছি গৌতমের সাথে, কি তাই তো দাদা? আবার আমরা সমস্ত সমস্যা নিয়ে একদম নমস্কার। এত ব্যস্ততার মধ্যে উনি যে সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।